হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইনঅর্গানিক পোর্শনটা এস ব্লক মৌল। তো তোমরা দেখতে পাচ্ছ এস ব্লক মৌলে তোমরা জানো গ্রুপ 1 এবং গ্রুপ 2 1 নম্বর শ্রেণী এবং 2 নম্বর শ্রেণী মৌলগুলোকে এস ব্লকের মৌল বলা হয়। তো যেমন 1 নম্বর শ্রেণী ক্ষার ধাতু, এখানে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো ক্ষার ধাতু। তো ক্ষার ধাতুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ইলেকট্রন বিন্যাসটা NS1। এদিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুদের কি দেখতে পাচ্ছি NS2। তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NS1। তো ফার্স্টে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর একটা তুলনামূলক আলোচনা এখানে রয়েছে। তো এই আলোচনাটা একটু দেখে নাও। একযোজী ধাতু অত্যন্ত সক্রিয়, দ্বিযোজী ধাতু ক্ষার ধাতু অপেক্ষা কম সক্রিয়। একটি পর্যায়ের সবচেয়ে বড় আকারের নোবেল গ্যাস বাদ দিয়ে আকার সবচেয়ে বড়, কারণ আমরা যদি পর্যায়ে বরাবর সাজাই তাহলে জেড ইফেক্টিভের মান কম থাকার জন্য 1 নম্বর শ্রেণী মৌলগুলো বড় হয়। আর তারপরে রয়েছে ক্ষার ধাতু থেকে ক্ষারের ধাতুর পাশে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কারণ নিউক্লিয়াসের এক্সট্রা চার্জ রয়েছে সেই জন্য। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম, গ্রুপ 2 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম হবে। এবার সেটার কারণ হিসাবে কি বলা যেতে পারে? মেল্টিং পয়েন্ট কম, দেখো কক্ষপথ একই থাকছে, শুধু একটা ইলেকট্রন কম থাকছে এখানে, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে একটা ইলেকট্রন বেশি থাকছে। তাহলে এখানে ডেনসিটির ব্যাপারটা থাকছে। ডেনসিটি সেখান থেকে আসছে মলিকুল মলিকুল আকর্ষণ বল, সেটা গ্রুপ 1 এর ক্ষেত্রে একটু কম হবে, গ্রুপ 2 এর বেশি হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ডিফারেন্ট সেপারেট ক্রম আছে। শুধু আমি যদি ক্ষার ধাতুগুলোর কথা ভাবি, মেটাল মেটাল বন্ধন দুর্বল হয়ে যায় যত আমি গ্রুপ ওপর থেকে নিচে নামবো। আকার বড় হওয়ার জন্য মেটাল মেটাল বন্ডটা দুর্বল হয়ে যায়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কিন্তু ডিক্রিজ করে। এখানে দেখতে পাচ্ছ একই লজিকে, শুধু ম্যাগনেসিয়ামের একটা এক্সেপশন এখানে রয়েছে। ম্যাগনেসিয়ামের কেলাস গঠনটা একটু ভিন্ন প্রকৃতির বলে ম্যাগনেসিয়াম যে মেটালিক বন্ড অ্যাট্রাকশন ফোর্সটা কম থাকে, কম থাকার জন্য ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা সবচেয়ে কম। তো এখানে একটা এক্সেপশন ব্যাপার আছে, একটু মনে রাখতে হবে। সিজিয়াম হ্যাজ লার্জার সাইজ, বেরিলিয়াম হ্যাজ স্মলার সাইজ। ইন দ্য এস ব্লক এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সিজিয়াম অ্যান্ড সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম। নেক্সট দেখতে পাচ্ছ আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা জানি গ্রুপ থেকে ওপর থেকে নিচে গেলে আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে। ডিউ টু লার্জার সাইজ, ইলেকট্রনিক কনফিগারেশন সেম আছে, শুধুমাত্র আকারের পার্থক্যের জন্য আকার ক্রমশ বাড়ছে। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছো সিজিএমের আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে কম। এদিক দিয়ে গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্রমশ কমছে, কোনো সমস্যা নেই, এখানে এক্সেপশন কিছু নেই। Second, ionization energy very high because they achieve inert gas configuration by losing one electron. তো একটা ইলেকট্রন লস করে এরা ভেরি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পায়, সেই জন্য এদের জারণ অবস্থা এমনিতেই +1 স্টেবল। তো সেকেন্ডদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আয়োনাইজেশন এনার্জি লেসার দেন গ্রুপ 1, জেনারেলি M2+ আয়ন সৃষ্টি করে, আর এরা M+। তো এখানে কি লেখা আছে দেখো, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইজ লেস দেন ফার্স্ট আয়োনাইজেশন অফ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের প্রথম আয়নন বিভবটা একটু বেশি থাকে সোডিয়ামের রেসপেক্টে, তারপরে আমরা দেখতে পাবো সেকেন্ডে বেলায় সোডিয়ামে বেশি। তো এগুলো কিভাবে প্রশ্ন আসবে? সত্য মিথ্যা আসতে পারে, বিবৃতি 1 বিবৃতি 2 যে কোনোভাবে আসতে পারে, কোন বাক্যটি সত্য। তো এই জায়গাগুলো বুঝে রাখতে হবে। ইলেকট্রোপজিটিভিটি, তড়িৎ ধনাত্মকতা, গ্রুপের ওপর থেকে নিচে গেলে তড়িৎ ধনাত্মকতা বাড়ে, এদিকেও গ্রুপের ওপর থেকে নিচে গেলে তড়িৎ ধনাত্মকতা বাড়ছে, এটার কোনো সমস্যা নেই। ডেনসিটির একটা কম্পারিজন এখানে করা হয়েছে। ডেনসিটির ক্ষেত্রে দেখো কেন ডেনসিটি বাড়ছে। দেখো এখানের মধ্যে একটা এক্সেপশন রয়েছে পটাশিয়াম আর সোডিয়ামের। পটাশিয়ামের ঘনত্বটা সোডিয়াম অপেক্ষা একটু কমে যাচ্ছে, কারণ পটাশিয়ামের ফাঁকা দ্বিকক্ষক আয়তন বৃদ্ধির জন্য দায়ী, ঘনত্ব হ্রাস পাচ্ছে। তো ঘনত্বের ক্রম যদি দেওয়া হয় তাহলে এমনি জেনারেলি বাড়ছে, কারণ জেনারেলি বাড়ছে তার কারণ হচ্ছে তোমার
যে ইলেকট্রন নাম্বারটা বাড়ছে না, একক আয়তনে ভর বাড়ছে, তো সেই জন্যে এদিকে ঘনত্ব বা ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে। তো শুধু সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে এক্সেপশন রয়েছে। এদিকে ডেন্সিটির ক্রমে কী রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের এই জায়গাটা ক্যালসিয়ামের দেখো কমে যাচ্ছে, ক্যালসিয়ামের থেকে ম্যাগনেসিয়ামে বেশি, আবার ক্যালসিয়ামের থেকে স্ট্রনসিয়ামে বেশি। এখানে ক্যালসিয়ামের ঘনত্বটা সবচেয়ে কম, সেটা তাদের মেটালিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, একটু মনে রাখতে হবে, ঘনত্ব কমে যাচ্ছে। ফ্লেম টেস্ট, শিকা পরীক্ষার বর্ণ, এই যে প্র্যাকটিক্যাল করতে গেলে এগুলো দেখতে পাবে। শিকা পরীক্ষার বর্ণতে লিথিয়ামের জন্য ক্রিমসন রেড দেখা যাচ্ছে, সোডিয়ামে গোল্ডেন ইয়েলো, পটাশিয়ামে ভায়োলেট, রুবিডিয়ামের রেড ভায়োলেট, সিজিয়ামের ব্লু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম শিকা পরীক্ষায় পুরো কোনো বর্ণ দেখায় না। এখানে কী লেখা আছে, আউটার মোস্ট ইলেকট্রন আর টাইটলি বাউন্ডেড, অনেক শক্তভাবে তাদের ইলেকট্রনগুলো বাউন্ডেড আছে, মানে সোজা কথা আয়োনাইজেশন এনার্জি মানটা বেশি, ইলেকট্রন লুজ হয় না। তাছাড়া ক্যালসিয়ামের বর্ণ দেখতে পাবে ব্রিক রেড, লাল ইটের মতো, পোড়া ইট লাল যেমন হয়। স্ট্রনসিয়ামে ক্রিমসন রেড, বেরিয়ামের অ্যাপেল গ্রিন। তো এগুলো পারলে মনে রেখো, না হলে অসুবিধা নেই। মেন পয়েন্ট হচ্ছে শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সারা দেয় না, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, এখানে মেকানিজমটা হচ্ছে যে ওই ইলেকট্রন ট্রানজিশন হবে, যেহেতু মেটাল সারফেসে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ডেড, ফলে তারা আলোক তড়িৎ কোষে ব্যবহৃত হয়। ইলেকট্রন ট্রানজিশনের জন্য তাদের ফটো ইলেকট্রিক ইফেক্টে কাজ করে। তো আলো পড়লে ইলেকট্রিসিটি দেখায়, মানে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ডেড হয়ে থাকলে তবেই এই জিনিসটা সম্ভব হয়। তো গ্রুপ ওয়ানের পটাশিয়াম ও সিজিয়াম এক্ষেত্রে আলোক তড়িৎ কোষে ব্যবহৃত হয়, পটাশিয়াম সিজিয়াম, এটা মনে রাখতে হবে। আর গ্রুপ টু এর মৌলগুলো তেমনভাবে ইউজ করা হয় না, বিকজ আয়োনাইজেশন এনার্জি মানটা বেশি। তো এই যে সহজে উত্তেজিত স্তরে গিয়ে ইলেকট্রন বর্ণ শোষণ করতে পারে, দিয়ে অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখাবে। তারপরে দেখো সবচেয়ে বিজারণধর্মী মৌল এই গ্রুপেই রয়েছে, গ্রুপ ওয়ান বিজারণধর্মী, গ্রুপ টুও বিজারণধর্মী, তবে সেটা গ্রুপ ওয়ানের থেকে একটু কম। তো সেক্ষেত্রে যদি আমরা এটা ক্রম দেখি, এখানে কী দেখা যাচ্ছে, জলীয় দ্রবণে হ্যাঁ বিজারণ ধর্মে একটা ক্রম রয়েছে। দেখো সিজিয়ামের এমনিতে বেশি, উপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বাড়ছে, বাট লিথিয়াম এখানে এক্সেপশন, সেই জন্য এরকম গোল করে দেওয়া হয়েছে। এক্সেপশনগুলো জেনারেলি গোল করে দেওয়া হয়েছে। তো লিথিয়ামের এক্সেপশনের কারণ হলো জলীয় দ্রবণে লিথিয়াম প্লাসের হাইড্রেশন এনথ্যালাপি অত্যন্ত বেশি, মানে যেটা হয় হাইড্রেশন এনথ্যালাপি, দ্রাবকায়ন শক্তি পড়েছ, জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এলআই প্লাস উৎপন্ন করে এবং তারপর বেশি এনার্জি রিলিজ করে, তো হাইড্রেশন এনথালপি বেশি। তো বিজারণ ধর্মের ক্রমটা গ্রুপ টু এর ক্ষেত্রে দেখো কোনো এক্সেপশন ছাড়াই বাড়ছে, যদিও এরও বেরিলিয়াম টু প্লাস হলে সেটা হতো, বাট এখানে সেই জিনিস দেখা যায় না। এমনিতে বেরিলিয়ামের কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে, তাই বেরিলিয়ামের যৌগগুলো একটু সমযোজী ধর্ম দেখায়। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ভালো তড়িৎ পরিবহন করতে পারে, স্বাভাবিক, বিকজ লুজলি ইলেকট্রন আছে। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটাও ভালো। এবার দুজনাই ভালো, এস ব্লকেরও একটা ইলেকট্রন বর্জন করে, দুটো করে। নেক্সট দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে, হাইড্রেশন এনথ্যালাপি অ্যালকালি মেটালসের, হ্যাঁ অ্যালকালি মেটালসের স্পেশাল কিছু বিষয় এখানে আবার তুলে ধরা হয়েছে। হাইড্রেশন এনথ্যালাপি, ক্যাটায়নের আকার যত ছোটো হবে হাইড্রেশন এনথ্যালাপি মান তত বেশি হবে। তো সেক্ষেত্রে এলআই প্লাসের হাইড্রেশন এনথ্যালপি মান অত্যন্ত বেশি, এবং এলআই লিথিয়ামের ব্যাপারে বেশি করে পড়বে, কারণ লিথিয়ামের বিষয়গুলো বেশি করে জরুরি, আমাদের প্রশ্ন আসার চান্স বেশি। তো এলআই প্লাসে বিজারণ ধর্ম জলীয় দ্রবণ সর্বাধিক, লিথিয়াম লবণগুলো সাধারণত হাইড্রেটেড অবস্থায় থাকে। তো LiCl.2H2O, LiClO3.3H2O, তো জলীয় দ্রবণে যেহেতু জলের সাথে ওর সম্পর্ক ভালো, তো এরকম জল হাইড্রেটেড অবস্থায় থাকে। তারপরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা। এখানে একটা কথা বলি, এদের যে লবণগুলো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, এই লবণগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং তড়িৎ পরিবহন করে, এটা আমরা আগে জেনেছিলাম যে সবাই সম্পূর্ণরূপে আয়নিত হয়। বাট ক্রোম কি হবে? তো সেক্ষেত্রে দেখো যাদের আধান ঘনত্ব বেশি, আধান ঘনত্ব নির্ভর করছে সাইজের উপরে, সকলেই প্লাস আধান আছে, বাট আকারটা এর ছোটো বলে আধান ঘনত্বের বেশি। আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য যে হাইড্রেশন এনথ্যালাপি, মানে বেশি করে জল অণু এখানে ঘিরে ধরে, ফলে হাইড্রেশন এনথ্যালাপি বেশি, লিথিয়ামে বেশি।
তো দিয়ে পর্ব ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে যাচ্ছে। তো হাইড্রোজেন এনথালপি মেনলি চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করছে, যে কতগুলো জল অণু ঘিরে ধরেছে। নেক্সট হচ্ছে হাইড্রেটেড সাইজ। জল অণু ঘিরে যদি বেশি ধরে তাহলে হাইড্রেটেড সাইজটা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে কী বলা আছে, যে লিথিয়াম জল এন সংখ্যক জল অণু, এবার এদিকের এন আর এদিকের এন এর ভ্যালু আলাদা, এখানে এন এর ভ্যালু বেশি এখানে কম, এটা জাস্ট একটু শো করানো হয়েছে, অ্যাকোয়াস লিখলেও লেখা যেত। তো লিথিয়ামে বেশি সংখ্যক জল অণু ঘিরে ধরে এবং ঘিরে ধরার ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রেটেড সাইজটা খুব বেশি। এবার হাইড্রেটেড সাইজটা খুব বেশি হওয়ার জন্য এখানে তড়িৎ পরিবাহিতা বা আয়ন পরিবাহিতার মানটা বেশি। আয়ন পরিবাহিতা প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, অবভিয়াসলি এটাই ব্যাখ্যা করেছে যে সাইজ যত বেশি হবে আয়ন পরিবাহিতা কমে যাবে। তাহলে হাইড্রেটেড সাইজ যদি এর বেশি হয় তাহলে এর কিন্তু আয়ন পরিবাহিতা কমে যাচ্ছে। ফলে আয়ন পরিবাহিতার ক্রমটা ভালো করে লক্ষ্য করো, Li প্লাসের কম, কারণ ওখানে বেশি সংখ্যক জল অণু ওর চারিদিকে ঘিরে ধরেছে, সাইজটা বেড়ে গেছে। এবার সাইজটা বেড়ে গেলে মুভমেন্ট কম হবে। জলীয় দ্রবণে আয়নগুলি যত স্পিডে যাবে আয়নের পরিবাহিতা তত বেশি হবে। তো দ্যাটস ওয়াই হাইড্রেশন এনথালপি উল্টো ক্রমে এখানে দেখানো হয়েছে। গ্রুপ ওয়ানে জারণ অবস্থা এবং চুম্বক ধর্মের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। গ্রুপ ওয়ানের জারণ অবস্থার ক্ষেত্রে আমরা তো জানি +1 ছাড়া কিছু দেখায় না। এবার এলিমেন্ট অবস্থায় যখন থাকে তখন প্যারাম্যাগনেটিক, আয়ন অবস্থায় থাকলে ডায়াম্যাগনেটিক। খাদ্যধাতু যৌগগুলো ডায়াম্যাগনেটিক বা চিরস্থায়ী চুম্বকীয় হয়ে থাকে, কারণ খাদ্যধাতু যৌগে M+ হিসাবেই থাকে, কোনো যখন যৌগ করবে M+ হিসাবে থাকবে। নেক্সট কি বলা হয়েছে দেখো, সংরক্ষণ। এগুলো একটু মনে করতে হবে। এলাই কেরোসিনে ভাসে, তাই মোমে জড়িয়ে রাখা হয়। সোডিয়াম কেরোসিনে ডুবিয়ে বা তোমার প্যারাফিন মোমের আবরণ দিয়ে রাখা হয়। তো লিথিয়াম কিন্তু খুবই হালকা হওয়ার জন্য কেরোসিনে যে ওকে ডুবিয়ে রাখবো সোডিয়ামের মতো তা হবে না, ভাসতে লাগবে। ভাসলে কী হবে, ওপরের সারফেসটা বাইরে থাকছে, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে, ফলে ওকে মোমে জড়িয়ে রাখা হয়। তারপর কি দেখতে পাচ্ছ, কিছু নরম ধাতুর উদাহরণ। সোডিয়াম পটাশিয়াম শক্তি নরম ধাতু, ছুরি দিয়ে কাটা যায়। হালকা ধাতু বলে লিথিয়াম। ঠিক আছে, পরবর্তী বৈশিষ্ট্য গ্রুপ ওয়ানের এস ব্লক মৌল। তোমরা কিন্তু এই ভিডিওটার পাশাপাশি বইটা একবার দেখে নেবে, এই অনুযায়ী পরপর। PDF তো গ্রুপে দিয়ে দেওয়া হবে। তরল অ্যামোনিয়া দ্রবণে এদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে কি না, অ্যালকালি মেটালস লিকুইড অ্যামোনিয়া দ্রবণে নীলবর্ণের তড়িৎ পরিবাহী প্যারাম্যাগনেটিক নীলবর্ণ সৃষ্টি করে। বর্ণের কারণটা কি, তড়িৎ পরিবহন কেন করে, প্যারাম্যাগনেটিক কেন, এই তিনটে কারণটা তোমাদের বুঝতে হবে। এবং সেই অ্যামোনিয়া দ্রবণের গাঢ়ত্ব যদি বেশি হয় তাহলে কালারটা কিন্তু, এটা কিন্তু হালকা গাঢ়ত্বের ব্লু দেখাবে, কিন্তু যদি দ্রবণের গাঢ়ত্ব একটু বাড়ানো হয় কপার ব্রোঞ্জ কালার, তামাটে ব্রোঞ্জ কালারে দেখাবে, তখন ডায়াম্যাগনেটিক বিয়োগ করবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, NH3 সঙ্গে বিক্রিয়া করার যে প্রবণতা খাদ্যধাতু মেটালগুলোর মধ্যে লিথিয়ামের সবচেয়ে বেশি হচ্ছে, আকার ছোট যেটা বলা হচ্ছে। তারপরে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, লিথিয়ামের সবচেয়ে বেশি। কি রিয়াকশন করে, এই দেখো, এই হচ্ছে সেই জিনিসটা যেখানে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে বিজারণ ধর্ম দেখায়। তো দেখো, M হচ্ছে যে কোনো খাদ্যধাতু মৌল, X+Y অ্যামোনিয়া, এটা ওর ব্যালেন্স। এখানে তৈরি করছে M NH3 অফ X প্লাস, ইলেকট্রন NH3Y মাইনাস। এই মাইনাস আধানের কারণটা দেখতে পাচ্ছি ইলেকট্রনের প্রেজেন্সে হচ্ছে। তাহলে কিন্তু এখানে এই যে ইলেকট্রনটা, এটাই মেন ফাংশনটা হচ্ছে, প্লাস মাইনাস জলীয় দ্রবণে এই আয়ন রূপে থাকে। তো এইটাই হচ্ছে সেই ঘটনার মূল কারণ, যে বিক্রিয়াতে এক্স আর ওয়াই এর ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, তো তার উপর ডিপেন্ড করে এক্স আর ওয়াই দেওয়া হয়েছে। আমাদের মেন কথা হলো যে খাদ্যধাতুগুলো অ্যামোনিয়া দ্রবণে তরল অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এই করে। তো এই মুক্ত ইলেকট্রন অ্যামোনিয়া দ্রবণে তড়িৎ পরিবহন, বিজারণ ধর্ম এবং প্যারাম্যাগনেটিক ধর্মের জন্য দায়ী। এই ইনফরমেশানটা মনে রাখতে হবে। ওকে, স্টেটমেন্ট টাইপের আসবে, সত্য না মিথ্যা। হাইড্রক্সাইড, গ্রুপ 1 হাইড্রক্সাইডের ক্ষার ধর্মের ক্রম। তো এখানে অনেকটা ব্যাপার চলে আসে যে আয়নিক ক্যারেক্টার কার মধ্যে কত বেশি আছে।
তো এলআই ও এইচের মধ্যে দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টারের চান্সই বেশি, আর আমরা জানি যত বেশি মেটালিক ক্যারেক্টার বাড়বে তত ঘাত ধর্ম বাড়বে। মেটালিক ক্যারেক্টার মানে বুঝতে পারছো, সিজিএমের মেটালিক ক্যারেক্টার বেশি ডিউ টু লার্জার সাইজ, আউটার মোস্ট ইলেকট্রনটা অনেক দূরে আছে। তো এখানে হাইড্রোক্সাইড ঘাত ধর্ম বেশি দেখাবে, অর্থাৎ ওএইচ মাইনাস রিলিজ করার প্রবণতা বাড়বে। নেক্সট সমযোজী চরিত্র খাদ ধাতুর হ্যালাইডগুলো দিয়ে, এটা তো দারুণভাবে ফাজানের সূত্র কেমিক্যাল বন্ডে পড়া হয়েছে, এই এক্সাম্পলগুলো নিয়েই বলা হয়। তো এখানে কী দেখানো হচ্ছে, এটা ক্রোমটা তোমাদের করতে হবে এলআইএফ, এনএএফ, কেএফ, আরবিএফ, সিএসএফ। তো এখানে কী হচ্ছে না, মেটালটা চেঞ্জ করা হয়েছে, হ্যালোজেনটা সেম রাখা হয়েছে। ফাজানের সূত্র নিজেরা বুঝে এই ক্রোমগুলো করবে। এখানেও সোডিয়াম সেম রাখা হয়েছে। তো কেসটা কি, কেসটা হলো ধ্রুবায়ন ক্ষমতা, ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতার ক্রম এটা। কারণ আমরা জানি ফাই সমান চার্জ বাই রেডিয়াস, তো চার্জ বাই রেডিয়াসগুলো অবভিয়াসলি লিথিয়ামের ফাইয়ের মানটা বেশি হবে। অ্যানায়নের দিক থেকে ধ্রুবায়িত হওয়ার যে প্রবণতা সেটা আই মাইনাসের বেশি, কারণ যত বেশি মাইনাস চার্জ থাকবে আকারে বড়, তত ক্যাটায়নের ধ্রুবায়িত করা, পোলারাইজড করা সুবিধা হবে, বিকজ অ্যানায়নের মাইনাস চার্জ ক্যাটায়ন দ্বারা ধ্রুবায়িত হয়, তো আকার বড় হলে সেটা সুবিধা। ওকে, নেক্সট দেখো কার্বোনেটের স্থায়িত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রুপ 1 এলিমেন্টদের কার্বোনেটের সংকেত এরকম হয়, দ্যাট ইজ আমরা বলতে পারি M2CO3 টাইপের হয়। তো এখানে যেটা মেন কথা, কেন বাড়ছে কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব, কেন বাড়ছে, এটা কিন্তু মেটালিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে। এইখানটাতে বন্ডটা স্ট্রং বেশি, তো বন্ডটা স্ট্রং বেশি হওয়ার জন্য ভাঙতে বেশি তাপ শক্তি লাগে। তার মানে এর এর কম কম তাপ লাগে, তাড়াতাড়ি ভেঙে যায়। তো এখানে একটা স্পেশাল ফ্যাক্ট আছে, বলেছিলাম লিথিয়াম সবসময় একটি ভিন্ন আচরণ করতে থাকবে, তবে সেই ভিন্ন আচরণের রিজন আছে, এমন নয় যে ফালতু জিনিস। তো দেখো রিজনটা কি, এটা দ্রুত বিয়োজিত হয়ে গিয়ে Li2O অক্সাইডটা গঠন করে। আর Li প্লাসের আকার ছোট, তো তাহলে Li2O এর তো অটোমেটিক্যালি কী হবে, ল্যাটিস এনার্জিটা বেশি হবে। তো স্টেবিলিটিটা বুঝতেই পারছো, Li2CO3 থেকে Li2O এর স্টেবিলিটি বেশি, তো কার্বনেট হিসাবে থাকতে চাইবে না, ও একটু হিট পেলেই কিন্তু ভেঙে যাবে, খুব বেশি হিট দিতে হয় না, এটা হিট পেলেই ভেঙে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে Li2CO3-র তাপীয় স্থায়িত্বটা কম, এটাই প্রশ্নটা আসবে, তাপীয় স্থায়িত্বের ক্রম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 1-এর নাইট্রেট লবণ। নাইট্রেট লবণের জায়গাটা একটু বুঝতে হবে, নাইট্রেট লবণ। তো এখানে নাইট্রেট লবণগুলো দেখানো হয়েছে MnO3, বিকজ এটা তো ভ্যালেন্সি 1 গ্রুপ 1-এর, তো তার নাইট্রেটের সংকেত এরকম হবে। তো সেই ক্ষেত্রে দেখো রিয়াকশনটা বলছে হিট করলে, নাইট্রেট লবণ হিট করলে কি হয়। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন নাইট্রেট লবণ হিট করলে কি হবে। 12-এ বেসিক্যালি আরও বড় জায়গায় পাবে পড়ার, এখন খুবই অল্প জায়গার মধ্যে জিনিসগুলো বলা হয়েছে। MnO3-কে হিট করলে MnO2 প্লাস O2 লিথিয়াম বাদ দিয়ে, মানে লিথিয়াম ছাড়া বাকি এলিমেন্টগুলো তাদের নাইট্রেট হিটিংটা এইরকম দেখায়। মানে সোডিয়াম এম এর জায়গায় সোডিয়াম বসতে পারি, পটাশিয়াম বসতে পারি, সিজিয়াম বসতে পারি, তাদের নাইট্রেটকে হিট করলে নাইট্রাইট যৌগ এবং অক্সিজেন হয়। কিন্তু এই যে বললাম লিথিয়াম নাইট্রেট স্পেশাল কেস, তাকে হিট করলে Li2O, এই যে স্টেবিলিটি বেশি, তার সঙ্গে করছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাস। ওকে, Li প্লাস আর O2 মাইনাসের স্থিতিশীলতা, মানে একটা স্টেবল ক্লাস গঠন করে, তো যার জন্য এটা ভেরি ভেরি স্টেবল হয়। নেক্সট সালফেট, এই গ্রুপের যে সালফেট যৌগগুলো রয়েছে তাদের মধ্যে Li2SO4 জল অদ্রাব্য, বেসিক্যালি কোভ্যালেন্ট ক্যারেক্টার একটু থেকে যাচ্ছে, বাকি সালফেটগুলির জলে দ্রাব্য। আরেকটা কথা হচ্ছে ল্যাটিস এনার্জি। হ্যাঁ, আমরা জানি ল্যাটিস এনার্জি যদি বেশি হয় সলভেশন এনার্জির থেকে, তাহলে কিন্তু অদ্রাব্য হয়ে যাবে। তো এখানে মেনলি কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপর বেশি জোর দেওয়া হয়েছে, বাকি সালফেটগুলো সহজে দ্রবীভূত হয়ে যায়, যত বেশি আয়নিক ব্যাপারটা থাকবে না তত জলে দ্রাব্যতা বাড়বে। তারপরে তোমরা একটু দেখে নিও লিথিয়ামের অস্বাভাবিক আচরণের কারণ, খুবই সোজা, আকার ছোট, চার্জ ডেন্সিটি বেশি, ফাঁকা ডি কক্ষক নেই,
তো পেজ নম্বর 570, সাঁতরা বইয়ের 570 পাতাতে এই জিনিসটা একবার রিডিং করে নিও। তারপর আছে কর্ণ সম্পর্ক। কেউ কেউ ক্লাস 10-এও পড়েছো, লিথিয়ামের সঙ্গে কার কর্ণ সম্পর্ক দেখা যায়? তো যদি কোনাকুনি সাজাও পর্যায় সারণীতে গিয়ে দেখো লিথিয়ামের কোনাকুনিতে ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়ামের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য দেখা যায়, সেটাও এই পেজ নম্বরের আশেপাশেই আছে। নেক্সট হচ্ছে এটা গেল হচ্ছে গ্রুপ 1-এর যাবতীয় ইনফরমেশন। তো বিক্রিয়া টিক্রিয়া খুব একটা করতে হয় না, শুধু এই ক্রোমগুলোর মধ্যে থেকে আসবে ক্রোমগুলো। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মেটাল দিয়ে প্রশ্নগুলো হবে। বিভিন্ন যৌগসমূহ তো বইয়ে অনেক বড় বড় করে দেওয়া আছে, পরীক্ষা পদ্ধতি ওগুলো অত কিছু লাগে না, অত কিছু ধরে না এখানে। শুধু কী কী ইনফরমেশান আমাদের মনে রাখতে হবে, দেখো Na2CO3 কার্বন গ্যাসের সোডা সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করা হয়। সলভে পদ্ধতি পুরো ডিটেলস বইয়ে আছে, কিন্তু অতটা দরকার নেই। সলভে পদ্ধতিতে Na2CO3 প্রস্তুত করা হয়। মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন, এটা গ্রুপ 2-এর, যদিও এটা মিল্ক অফ লাইম বলে। চুন জল, যেটা চুন জল সাদা রঙের হয়, একে আবার স্ল্যাক লাইমও বলে। তাহলে স্ল্যাক লাইম মানে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ল্যাক লাইম ওই চুন জলের যে ব্যাপারটা। বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা, ব্রাইন সলিউশন। এই ব্রাইন সলিউশনটা কি জানতে হবে, হচ্ছে ব্রাইন সলিউশন হচ্ছে NaCl এর একটা সম্পৃক্ত 28% দ্রবণকে ব্রাইন সলিউশন বলে। এটা ওই সলভে পদ্ধতিতে ব্যবহার হচ্ছিল, এটা MCQতে আসতে পারে, ব্রাইন সলিউশন কি। তো NaCl এর দ্রবণ। এবার দেখো স্যালাইন ওয়াটারটাও কিন্তু ওই রকম টাইপেরই জিনিস একটা, শুধু কম্পোজিশন মানে পার্সেন্টেজটা আলাদা। স্যালাইন যেটা দেওয়া হয় ওখানেও কিন্তু NaCl এর দ্রবণই থাকে। সোডিয়াম বাইকার্বনেটকে হিট করা হলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইডে জল পাওয়া যায়, এটা একটা ইনফরমেশন। কারণ আমরা সত্যি কথা বলতে ওই যে সলভে পদ্ধতি যেটা করব তার ভেতরে এই কাহিনিটা আছে। প্রথমে সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা হয়, তারপরে তাকে হিট দিয়ে সোডিয়াম কার্বনেট বানানো হয়। কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলে। অনেকে জানো অনেকে জানো না, তাই বলে দিলাম। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স একটু দেখতে হবে। গ্রুপ 1 এলিমেন্টের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, আমরা বলি না রক্তে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কমে গেলে, এটা স্নায়ুতন্ত্রের একটা ব্যাপার এখানে রয়েছে, ভালো ভূমিকা রয়েছে, নার্ভাস সিস্টেম। তো সেই জন্যে সোডিয়াম NaCl নুন, তো সেটা আমাদের নার্ভগুলোকে অ্যাক্টিভ করে। এবং যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পাম্প, সক্রিয় পরিবহন ATP থেকে ADP, এই টোটাল ওই জায়গাটা একবার রিডিং পড়ে নেবে। তো এখানে MCQ বলে বললাম যে কোন কোন স্নায়ুতন্ত্রে কোন কোন আয়নের ভূমিকা আছে, সেই হিসাবে প্রশ্ন আসতে পারে। এই ছিল এস ব্লকে আলোচনা। তো এই ইনফরমেশনগুলোকে তোমরা একটু ধরে ধরে পড়বে, আমি না হয় একটু স্পিডে বললাম, তোমাদেরকে এটা ধরে ধরে পড়তে হবে, যেহেতু PDF পেয়ে যাচ্ছে, ফলে বই আর PDFকে মিক্সড করে রিভিশনটা দাও। ঠিক আছে, গ্রুপ 2 নিয়ে পরে ভিডিওতে আসছি।